আচ্ছা, আগের ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তার ক্ষেত্রে কি কি মেনটেনেন্স করতে হয় এবং তার ক্ষেত্রে কি কি ধরনের টেস্টিং গুলো করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম, এবং আমরা দেখেছিলাম যে ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ টাইপ তার কি কি টাইপের ক্লাসিফিকেশনস গুলো হতে পারে। এবার যে টেস্ট গুলো হয় এখানেও এই রুটিন টেস্ট এবং টাইপ টেস্ট এইরকম ভাবে ভাগ করা যায়। অর্থাৎ রুটিন টেস্ট হচ্ছে সেই সমস্ত টেস্ট যেগুলো ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ টাইপ যতগুলো তৈরি হবে তার প্রত্যেকটি স্যাম্পেলের উপরে এই রুটিন টেস্ট পারফর্ম করা হবে, এবং টাইপ টেস্ট হচ্ছে যতগুলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তৈরি হবে তার মধ্যে থেকে কিছু কিছু স্যাম্পেল বেছে নিয়ে র্যান্ডমলি সিলেক্ট করে তার উপরে পারফর্ম করা হবে। রুটিন টেস্টগুলোর মধ্যে পড়ছে রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স, হাই ভোল্টেজ, হোয়াইট রানিং টেস্ট, নো লোড টেস্ট এবং লক রোটর টেস্ট। আর টাইপ টেস্টের মধ্যে হচ্ছে পুল আউট টর্ক টেস্ট, লোড টেস্ট, টেম্পারেচার রাইজ টেস্ট, মোমেন্টারি ওভারলোড টেস্ট, ময়েশ্চার প্রুফনেস টেস্ট, লিকেজ কারেন্ট টেস্ট অ্যান্ড টেস্ট ফর ওভারলোড ইন টর্ক ফর রেফ্রিজারেশন মোটর অনলি। এবার এই যে টেস্টগুলো এগুলো আমরা এক এক করে দেখবো। আমরা ডিটেলসে খুব একটা দেখবো না, কারণ অলরেডি আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এই টেস্টগুলোর বিস্তারিত ব্যাখ্যা করেছি। তাহলে পদ্ধতিগুলো তো একই রকমই হবে, খালি এখানে সিঙ্গেল ফেজ মোটর থাকবে। প্রথমেই দেখো রেজিস্ট্যান্স মেজারমেন্ট। রেজিস্ট্যান্স মেজারমেন্ট মানে হচ্ছে কি যে কিভাবে এই ওয়াইন্ডিং গুলো রেজিস্ট্যান্স মেজার করতে হবে। রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য আমরা ওহম মিটার ব্যবহার করতে পারি বা মাল্টিমিটার ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে সেখানে ভোল্ট মিটার অ্যামমিটার মেথডও অ্যাপ্লাই করতে পারি। ভোল্ট মিটার অ্যামমিটার মেথডে আমাদের একটা ডিসি সাপ্লাই নিতে হবে। ডিসি সাপ্লাই নিয়ে যে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স মাপতে চাইছি সেখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি আমরা ভোল্ট মিটারের সাহায্যে পেয়ে যাব, এবং আমরা ওয়াইন্ডিং যেটা আছে তার সঙ্গে সিরিজে একটা অ্যামমিটার কানেক্ট করে দেবো। তাহলে অ্যামমিটারটা কত কারেন্ট শো করছে সেই রিডিংটাও পেয়ে গেলাম। এখন এই ভোল্ট মিটারের রিডিং ডিভাইডেড বাই অ্যামমিটারের রিডিং এটা করলে আমরা ওই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এবং স্প্লিট ফেজ মোটর যেখানে আমাদের দু রকম ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং আর একটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং, সেখানে সেপারেটলি আমাদেরকে স্টার্টিং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং রানিং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স দুটোই ক্যালকুলেট করতে হবে এবং দেখতে হবে যে সেই ভ্যালুগুলো ডিজাইনড ভ্যালুর কাছাকাছি আছে কিনা। এটা হলো রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য। ইনসুলেশন রেজিস্ট্যান্স। ইনসুলেশন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে ইনসুলেশনসগুলো ব্যবহার করা হয়েছে মোটরটা বানানোর জন্য, সেই ইনসুলেশনসগুলোর কন্ডিশন কীরকম আছে সেটা জাজ করতে হবে। তো সেটার জন্য কার কার মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করবে। প্রথমত হচ্ছে যে ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিং তো এখানে দু রকমের, একটা হচ্ছে রানিং আর একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। তো প্রথমে মেগার যন্ত্র ব্যবহার করতে হবে। মেগার যন্ত্র নিয়ে রানিং ওয়াইন্ডিং এর একটা টার্মিনাল কানেক্ট করলে আর একটা টার্মিনাল ধরো মোটরের যে ফ্রেম আছে সেই ফ্রেমের সঙ্গে কানেক্ট করলে, কারণ ফ্রেমটা আমরা জানি আর্থের সঙ্গে কানেক্টেড। ফ্রেম যেটা হয় সেটা হচ্ছে আর্থের সঙ্গে কানেক্টেড। যদি এটা একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হয়, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যদি এটা একটা হয়, এটা হলো তার ফাউন্ডেশনটা। এখন এখান থেকে ধরো যে মোটরের যে টার্মিনাল বক্স যেটা থাকবে সেখানে তো আমরা দেখতে পাবো এরকম রানিং ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টস গুলো এখানে আমরা পেয়ে যাব। এখানে আমাদের চারটে টার্মিনাল থাকা উচিত, একটা রানিং এর এবং একটা স্টার্টিং এর। এবার হচ্ছে কি প্রথমত আমরা একটা রানিং ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং এদের মধ্যে আমরা মেগার কানেক্ট করলাম। এখানে আমরা ধরো মেগার কানেক্ট করলাম, মেগারের একটা তার আমরা স্টার্টিং এর শুরুতে লাগালাম, আর একটা তার হয়তো আমরা রানিং এর শুরুতে লাগালাম, একটা তার হয়তো আমরা এইখানে লাগালাম, ঠিক আছে। এবং আমরা মেগারের সাহায্যে সেটাকে মাপলাম। মেগারের যে যন্ত্রটা আছে সেই যন্ত্রের সাহায্যে আমরা হ্যান্ডেল ঘুরিয়ে এটাকে মেজার করলাম। এই তারটা ধরো আমাদের এল টার্মিনালের সঙ্গে যুক্ত, সবুজটা ধরো আমাদের জি এর সঙ্গে যুক্ত আছে, এবং আরেকটা হচ্ছে মেগারের যে আর্থটা হচ্ছে ধরো কোনো একটা আর্থ টার্মিনালের সঙ্গে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত। লাইন, গ্রাউন্ড এবং আর্থ তিনটে টার্মিনাল থাকে মেগারে। তাহলে এইরকম পদ্ধতিতে আমরা মেগারটাকে কানেক্ট করব। এইভাবে করলে আমরা ধরো রানিং এবং স্টার্টিং এর মধ্যে পেয়ে গেলাম। আর একবার আমরা কি করব, একবার হয়তো আমরা রানিং এর সঙ্গে ফ্রেমের মাপতে চাইছি, রানিং ওয়াইন্ডিং এর সঙ্গে ধরো আমরা ফ্রেমের রেজিস্ট্যান্স মাপতে চাইছি, সেক্ষেত্রে আমরা এই যে সবুজ তারটা
এটাকে নিয়ে গিয়ে আমরা হয়তো কানেক্ট করে দেবো আমরা মোটরের যে ফ্রেমটা আছে, মোটরের ফ্রেমের সঙ্গে কোনো একটা জায়গায় আমরা কানেক্ট করে দেবো ভোল্টেজ সঙ্গে, দিয়ে আমরা মেগারের সাহায্যে রেজিস্ট্যান্সটা চেক করব। এখানে আমাদের ডিসপ্লেতে রেজিস্ট্যান্স শো করবে, সেই রেজিস্ট্যান্সটা আমরা চেক করব। অথবা আমরা যদি চাই আবার স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে আমরা যেটা আমাদের ফ্রেম তার ইনসুলেশন রেজিস্ট্যান্সও চেক করতে পারি। তো এইভাবে তিনটে ইনসুলেশন রেজিস্ট্যান্স বেরোবে। একটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং এর সঙ্গে আমাদের আর্থের অর্থাৎ ফ্রেমের, এটা একটা বেরোলো। একটা হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে আমাদের আর্থ অর্থাৎ ফ্রেমের ইনসুলেশন রেজিস্ট্যান্স বেরোবে। আর একটা হচ্ছে ইন বিটুইন দ্য রানিং ওয়াইন্ডিং অ্যান্ড দ্য স্টার্টিং ওয়াইন্ডিং। এই তিনটে ইনসুলেশন রেজিস্ট্যান্স এখানে চেক করতে হবে। যদি দেখা যায় ইনসুলেশন রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে বা পারমিসিবল যে ভ্যালু তার থেকে বেশি আছে, সেক্ষেত্রে ওটা অ্যাকসেপ্টেবল হবে। এবং মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে 1 মেগা ওহমের থেকে কম হবে না। নেক্সট হচ্ছে হাই ভোল্টেজ টেস্ট। হাই ভোল্টেজ টেস্টও হচ্ছে এক ধরনের টেস্ট, যেটা হচ্ছে ইনসুলেশনের কন্ডিশনসটাকে যাচাই করবার জন্য করা হয়। এই হাই ভোল্টেজ টেস্টে একটা টেবিল আছে, হাই ভোল্টেজ টেস্টের জন্য কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। যদি দেখা যায় যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটি তার রেটেড ভোল্টেজ 50 ভোল্ট বা তার থেকে কম আছে, সেক্ষেত্রে 500 ভোল্ট রেটেড টেস্ট ভোল্টেজ হিসাবে অ্যাপ্লাই করতে হবে। আর যদি দেখা যায় এটা 250 ভোল্ট পর্যন্ত, মানে 50 ভোল্ট থেকে শুরু করে 250 ভোল্ট পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আছে, সেখানে আমরা টেস্ট ভোল্টেজ হিসাবে 1000 ভোল্ট অ্যাপ্লাই করব। অর্থাৎ তার যা রেটেড ভোল্টেজ তার থেকে অনেকটাই বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। হাই ভোল্টেজ টেস্ট করে কি দেখা হয়, দেখা হয় যে তার ইনসুলেশন কন্ডিশনসটা কেমন আছে। এই হাই ভোল্টেজটাকে দীর্ঘ সময় ধরে অ্যাপ্লাই করা হয় না, একটা টাইম লিমিট আছে। এই টাইম লিমিটটা হচ্ছে 60 সেকেন্ডস। 60 সেকেন্ড ধরে এই হাই ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে। এবার যখন এই হাই ভোল্টেজের সেট আপটা নিয়ে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করা হলো, প্রথমেই এই রেটেড ভোল্টেজের থেকে এত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে না। প্রথমত ধরো ম্যাক্সিমাম ভোল্টেজ ফর এক্সাম্পল এখানে হচ্ছে 1000 ভোল্ট। এবার এই 1000 ভোল্টে সরাসরি অ্যাপ্লাই করা হবে না, প্রথমে হচ্ছে 1/3 ভাগে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, মানে 1000/3 এত ভোল্টেজ অ্যাপ্লাই করো। তারপরে আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াও, ভোল্টেজটাকে বাড়িয়ে 1000 ভোল্টে নিয়ে যাও, 60 সেকেন্ড ধরে সেখানে রাখো, এবং তারপরে আবার আস্তে আস্তে 1/3 ভ্যালুতে নামিয়ে আনো, এবং তারপরে পাওয়ার সাপ্লাইটাকে সুইচ অফ করো। মানে সুইচিং অন এবং সুইচিং অফ টোটাল প্রসিডিওরটা কিন্তু একদম ইনস্ট্যান্টানিয়াসলি হবে না, ধাপে ধাপে করতে হবে। প্রথমে 333 হয়তো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে ওটাকে 1000 ভোল্টে নিয়ে গেলে, 60 সেকেন্ড রাখলে, দিয়ে আবার 1000 ভোল্ট থেকে কমাতে কমাতে 333 ভোল্টে নিয়ে এলে, এবং তারপরে সুইচটাকে অফ করলে। এইভাবে হাই ভোল্টেজ টেস্ট করে দেখা হয় যে মোটরের যে ইনসুলেশনস গুলো আছে তারা এই হাই ভোল্টেজটা কতটা উইথস্ট্যান্ড করতে পারছে, বা মোটরের কোনো পার্মানেন্ট ব্রেকডাউন কিছু হচ্ছে কিনা সেটা চেক করে দেখা হয়। যদি মোটর এই টেস্টে পাস করে যায়, তাহলে তারা হাই ভোল্টেজ টেস্টে পাস করলো বলে ধরে নেওয়া হবে, এবং তার ইনসুলেশনের কন্ডিশনটাও ঠিক আছে বলে মেনে নেওয়া হবে। নেক্সট হচ্ছে নো লোড টেস্ট। যেরকম আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখেছি নো লোড টেস্ট, এখানেও ঠিক সেরকম নো লোড টেস্ট পারফর্ম করতে হবে। নো লোড টেস্ট কোন ভোল্টেজে অ্যাপ্লাই করা হয়, কোন ভোল্টেজে নো লোড টেস্ট করা হয় না, এটা হচ্ছে রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে টেস্টটা করা হয়। এবার রেটেড ভোল্টেজ তো অ্যাপ্লাই করে দেওয়া হবে রেটেড ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ যদি কোনো মোটরের রেটিং সাপোজ 240 ভোল্ট হয়, তাহলে তার অ্যাক্রসে 240 ভোল্ট এবং 50 হার্জের পাওয়ার সাপ্লাইকে কানেক্ট করতে হবে। কিন্তু দেখতে হবে মোটরের যে শ্যাফট তার উপরে যেন কোনো লোড না থাকে, অর্থাৎ মোটরটি নো লোড পরিস্থিতিতে থাকে, এবং সেই কন্ডিশনে মোটরটাকে নো লোডে কানেক্ট করে, এবং মোটরটা পাওয়ার যে সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে সেই সাপ্লাই থেকে কত কারেন্ট ড্র করছে সেটা মাপবার জন্য অ্যামমিটার লাগাতে হবে। সেখান থেকে কত ভোল্টেজ ড্র করছে সেটা মাপার জন্য সেখানে একটা ভোল্ট মিটার লাগাতে হবে, এবং কত পাওয়ার ড্র করছে সেটা মাপার জন্য সেখানে একটা ওয়াট মিটারও লাগাতে হবে। এবার এই সমস্ত কানেকশনস গুলো হয়ে থাকলে আমরা জানতে পারবো যে মোটরটা নো লোড কন্ডিশনে যখন চলছে তখন কত কারেন্ট ড্র করছে, কত ভোল্টেজ তার অ্যাক্রসে তৈরি হচ্ছে, বা কত ভোল্টেজ তার অ্যাক্রসে অ্যাপ্লাইড হচ্ছে, এবং কতটা পাওয়ার লস হচ্ছে। এখান থেকে আমরা এই ডেটা থেকে মোটরের নো লোড পাওয়ার লসের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, এবং সেই ভ্যালুগুলোকে আমরা তার সঙ্গে চেক করব। আমরা দেখবো যে ম্যানুফ্যাকচারার অর্থাৎ মোটরটা যে ম্যানুফ্যাকচার করেছিল যে কোম্পানি, তাদের তো ডেটা শিটে একটা স্পেসিফিকেশনস লেখা আছে, তার সঙ্গে ম্যাচ করছে নাকি। আমরা ম্যাচ করে দেখবো যে অ্যাকচুয়াল টেস্ট করে এগুলো সেই ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে কিনা। এবং এই যে ভ্যালুগুলো সেগুলো আমাদের নো লোড টেস্টের ডেটা হিসাবে সার্কেল ডায়াগ্রাম ড্র করবার জন্য কাজে লাগে। এই সার্কেল ডায়াগ্রাম হলো প্রত্যেকটি মোটরের একটা
সিগনেচারের মতো, অর্থাৎ সেই সার্কেল ডায়াগ্রাম থেকে খুব সহজেই উইদাউট এনি ক্যালকুলেশন বা উইদাউট এনি টেস্টিং আমরা সরাসরি মোটরের কত এফিসিয়েন্সি আছে যে কোনো লোডে আমরা সেটাকে হিসাব করে ফেলতে পারি। তো সেই সার্কেল ডায়াগ্রাম বানানোর জন্য নো লোড টেস্টের ডেটা কাজে লাগে। এই টেস্টটা হচ্ছে অ্যাজ এ রুটিন টেস্ট প্রত্যেকটি মোটরের উপরে পারফর্ম করা হয়। নেক্সট হচ্ছে কোয়াইট রানিং টেস্ট। এই টেস্টে কি করা হয়, মোটরটাকে রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই করা হয় এবং দেখা হয় যে মোটরটা তার যা মোটরটা চলবার সময় কতটা নয়েজ তৈরি করছে। এটা যদি স্পেসিফাইড লেভেলের মধ্যে থাকে তাহলে এই কোয়াইট রানিং টেস্টে মোটরটি পাস করবে। কিন্তু যদি দেখা যায় যে মোটরটাকে যখন লোড দেওয়া হচ্ছে বা নো লোড কন্ডিশনে যখন চালানোই হচ্ছে, সেই অবস্থায় মোটরটা যদি অ্যাবনর্মালি কোনো সাউন্ড তৈরি করে তাহলে কিন্তু এই কোয়াইট রানিং টেস্টে ওটা পাস করতে পারবে না। কোয়াইট রানিংটা খুব জরুরি, কারণ এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অনেক ডোমেস্টিক বা কমার্শিয়াল জায়গাতে ইউজ হয়, সেখানে সাউন্ড বেশি হলে অসুবিধা আছে। এবার আস্তে আস্তে মোটরের ওপরে লোড দেওয়া হয় এবং লোড দিয়েও দেখা হয় যে মোটরটার সাউন্ড কিরকম হচ্ছে। যদি সাউন্ডের ভ্যালু ঠিকঠাক স্পেসিফাইড ভ্যালুর মধ্যে থাকে তাহলে মোটর এই টেস্টে পাস করবে, কোয়াইট রানিং টেস্টে পাস করবে। নেক্সট হচ্ছে লকড রোটর টেস্ট। লকড রোটর টেস্টে কি করা হয়, মোটরটার যে শ্যাফট সেটাকে মেকানিক্যালি ঘুরতে দেওয়া হয় না, সেটাকে কোনোভাবে ব্লক করে রাখা হয় এবং সেই পরিস্থিতিতে মোটরের যে স্টেটার ওয়াইন্ডিং সেখানে পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করা হয়, তবে রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না। রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না, বরং যে আমাদের মেন পাওয়ার সাপ্লাই, সাপোজ যেটা সিঙ্গেল ফেজ 240 ভোল্টের পাওয়ার সাপ্লাই বা 230 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই, সেখান থেকে অটো ট্রান্সফরমারের মাধ্যমে মোটরের যে ওয়াইন্ডিং সেখানে সাপ্লাই করা হয় এবং তারপরে সেই ভোল্টেজটার মান প্রথমত কমই রাখা হয় এবং আস্তে আস্তে অটো ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজের মানটাকে বাড়ানো হয়। দেখা হয় যে মোটরটা কোন সময়ে তার যা রেটেড কারেন্ট সেটা ড্র করছে এবং সেই সময়ে মোটরটি কত পাওয়ার ড্র করছে সেটা মাপার জন্য ওই সাপ্লাইয়ের সঙ্গে একটা ওয়াট মিটার কানেক্টেড থাকে এবং কারেন্টটা যে ফুল লোড কারেন্ট সেটাকে যাচাই করবার জন্য একটা অ্যামমিটারও কানেক্টেড থাকে এবং ওই যে অটো ট্রান্সফরমার তার একপাশে একটা ভোল্ট মিটার কানেক্টেড থাকে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে মোটরটাতে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। এই যে ব্লক রোটর টেস্ট বা লক রোটর টেস্ট, এই টেস্টের ডেটা থেকে আমরা জানতে পারি মোটরটার মধ্যে কি পরিমাণে কপার লস হচ্ছে, কারণ এই সময় মোটরের মধ্যে নো লোড লস সেরকম হয় না, যা হয় মেনলি কপার লস। কপার লসের ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাই এবং সেই কপার লসের ডেটা আমাদের মোটরের এফিসিয়েন্সি বার করবার জন্য কাজে লাগে। এবার নো লোড টেস্টের যে ডেটা পেয়েছি এবং এই ফুল লোড টেস্টের বা লক রোটর টেস্টের যে ডেটা, লক রোটর টেস্টের যে ডেটা পেয়েছি সেই ডেটা থেকে মোটরটির সার্কেল ডায়াগ্রাম ড্র করা সম্ভব। এবং এই সার্কেল ডায়াগ্রাম থেকে দেখো আমরা এত সব ইনফরমেশন পেয়ে যাই, স্টার্টিং টর্ক কত, ফুল লোড টর্ক কত, পুল আউট টর্ক কত, ফুল লোড স্পিড কত, ফুল লোড এফিসিয়েন্সি কত, এই সমস্ত ডেটা সার্কেল ডায়াগ্রাম থেকে পাওয়া যায়। এবার এই পুল আউট টর্ক টেস্ট, এই টেস্টটিও হচ্ছে একটা রুটিন টেস্ট যেটা প্রত্যেকটি মোটরের উপরে করা হয়। এই টেস্টটা কখন করা হয় না, মোটরটা যখন তার ফুল লোড ওয়ার্কিং টেম্পারেচার সেটাকে যখন রিচ করে গেছে সেই অবস্থায় এই পুল আউট টর্কটা করা হয়। মানে মোটরটা যখন অলরেডি ফুল লোডে কিছুক্ষণ চলেছে, মানে কি তার ওয়াইন্ডিং গুলো অলরেডি হিটেড হয়ে গেছে, হিট হওয়া অবস্থাতে মোটরের উপরে এই পুল আউট টর্ক টেস্টটা পারফর্ম করা হয়। এই টেস্টের জন্য মোটরটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওভারলোডে রান করানো হয়। ওভারলোডে রান করানো হয় এবং সেই কতটা ওভারলোড করা হবে সেটা হচ্ছে পারচেজার স্পেসিফাই করে দেবে। মানে যারা মোটরটাকে পারচেজ করছে তারা বলে দেবে যে কত পার্সেন্ট ওভারলোডে এই টেস্টটা করতে হবে, পুল আউট টর্ক টেস্টটাকে। যদি দেখা যায় যে পারচেজার যে অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ ওভারলোডের কথা বলেছে সেই ওভারলোডে চালাতে গিয়ে মোটরটার মধ্যে কোনো অ্যাবনর্মাল স্পিডের চেঞ্জ হচ্ছে না, অথবা মোটরটা যে স্পিডে চলছিল মোটামুটি সেই স্পিডেই চলছে বা মোটরটা থেমে যাচ্ছে না, তাহলে মোটরটা পুল আউট টর্ক টেস্টে পাস করলো বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ এই টেস্টে পাস করবার জন্য এইরকম যখন ওভারলোড অ্যাপ্লাই করা হচ্ছে মোটরের উপরে তখন কিন্তু কোনো রকম অ্যাবনর্মাল স্পিডের চেঞ্জ হওয়া বা মোটরটা থেমে যাওয়া এগুলো চলবে না।
এটা হলো পুল আউট টর্ক টেস্ট। আর ফুল লোড টেস্ট এটা কি না, মোটরটাকে ফুল লোডে রান করানো হয় মেকানিক্যাল লোড অ্যাপ্লাই করে। জেনারেলি হচ্ছে ব্রেক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই ফুল লোড অ্যাপ্লাই করা হয়, যেটা ব্রেক অ্যারেঞ্জমেন্ট আমরা আগের দিনের ক্লাসে একবার বলেছিলাম। এবার এই ফুল লোড অ্যাপ্লাই করা অবস্থাতে মোটরের ফুল যা রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সি যে পাওয়ার সাপ্লাই সেটা দেওয়া হয়, এবং যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসগুলো আছে যেমন ওয়াট মিটার, তার সাহায্যে আমরা ফুল লোড কন্ডিশনে মোটরটা কত পাওয়ার ড্র করছে জেনে যাব। ভোল্ট মিটারের সাহায্যে আমরা ফুল লোড কন্ডিশনে মোটরের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে সেটা জানতে পারবো। অ্যামমিটারের সাহায্যে ফুল লোড কন্ডিশনে মোটরটা কত কারেন্ট ড্র করছে জানতে পারবো। মোটরটার স্পিড মেজারমেন্ট করা হবে, স্পিড থেকে আমরা স্লিপ জানতে পারবো। তো ফুল লোড টর্ক থেকে, ফুল লোড টেস্ট থেকে আমরা ফুল লোড টর্ক ক্যালকুলেট করতে পারবো, আউটপুট পাওয়ার ক্যালকুলেট করতে পারবো, এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, এবং দেখতে হবে যে এই ডেটাগুলো যেগুলো আমরা এই টেস্ট করে পাচ্ছি সেগুলো ম্যানুফ্যাকচারার যে স্পেসিফাই করেছে তাদের ডিজাইনের সময় যে ডেটাগুলো তারা স্পেসিফাই করেছে সেই ডেটার সঙ্গে যেন ম্যাচ করে বা সেই রেঞ্জের মধ্যে যেন থাকে, তবেই ওই মোটর ফুল লোড টেস্টে পাস করবে। আচ্ছা, এই যে টেস্টগুলোর কথা বলছি তার মধ্যে কিন্তু পুল আউট টর্ক টেস্ট, মানে যেখানে ওভারলোড অ্যাপ্লাই করা হয়েছিল সেখান থেকেই বা সেই টেস্টটা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে টাইপ টেস্ট। তার আগে পর্যন্ত আপ টু লক রোটর পর্যন্ত ছিল রুটিন টেস্ট, আপ টু এই লক রোটর টেস্ট পর্যন্ত, এটা পর্যন্ত ছিল হচ্ছে রুটিন টেস্ট। কিন্তু এর আগে যেটা আমি বললাম পুল আউট টর্ক, যেখানে ওভারলোড অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে টাইপ টেস্ট, মানে প্রত্যেকটি মোটরের ওপরে এটা করার দরকার নেই, র্যান্ডমলি সিলেক্টেড স্যাম্পেলের ওপরে এই টেস্ট পারফর্ম করা হবে। যদি সেই মোটরটা ওই টেস্টে পাস করে যায়, সমস্ত লটের যতগুলো মোটর আছে তারা ওই টেস্টে পাস বলে ধরে নেওয়া হবে। একইভাবে ফুল লোড টেস্টটাও হচ্ছে অ্যাজ এ টাইপ টেস্ট করা হয়, এটাও প্রত্যেকটি মোটরের ওপরে ইন্ডিভিজুয়ালি করা হয় না, র্যান্ডমলি স্যাম্পেল সিলেক্ট করে তার উপরে ফুল লোড টেস্ট করা হয়। টেম্পারেচার রাইজ টেস্ট, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ টাইপ টেস্ট। এই টেস্টটা কেন করা হয়, এটা হচ্ছে ফুল লোড যখন মোটরটা চলছে, ফুল লোড কন্ডিশনে মোটরটা যখন চলছে তখন মোটরটা বেশি কারেন্ট ড্র করছে, এবং বেশি কারেন্ট ড্র করা অবস্থায় তার ওয়াইন্ডিং গুলো হিটেড হচ্ছে এবং তার টেম্পারেচারটা বাড়ছে। এবার এই টেম্পারেচার বাড়তে বাড়তে একটা সময়ে মোটরটা স্টেডি স্টেট একটা টেম্পারেচার অ্যাচিভ করবে। এবার এই যে স্টেডি স্টেট যখন টেম্পারেচারটা অ্যাচিভ করলো, সেই অবস্থায় মোটরটার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স কত সেটা হিসাব করতে হবে, এবং অলরেডি মোটরটা যখন ঠান্ডা অবস্থায় ছিল, কোল্ড কন্ডিশনে ছিল, সেই অবস্থায় আমরা মোটরের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে রেখেছি। তাহলে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা হট কন্ডিশনে পাওয়া যাচ্ছে এবং যেটা কোল্ড কন্ডিশনে পাওয়া যাচ্ছে, এই দুটো ডেটা থেকে আমরা কি বার করতে পারবো। ধরা যাক হট কন্ডিশনে মোটরের যে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স ধরে নেওয়া যাক সেটা হলো আর সাফিক্স টি, এটা হলো হট কন্ডিশনে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, আর কোল্ড কন্ডিশনে ছিল কত আর সাফিক্স 0, এবং এই যে রিলেশনটা আছে আর টি ইজ ইকাল টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, এইখান থেকে আমরা পেয়ে যাব ডেল্টা টি এর ভ্যালুটা, যেখানে আলফাটা হচ্ছে টেম্পারেচার রাইজ কোএফিসিয়েন্টটা, রেজিস্ট্যান্সের টেম্পারেচার রাইজ কোএফিসিয়েন্টটাকে আলফা বলা হয়। যে মেটেরিয়াল ইউজ করা হচ্ছে অ্যাজ এ ওয়াইন্ডিং মেটেরিয়াল, সাপোজ সেটা হতে পারে কপার, তাহলে কপারের ক্ষেত্রে আলফা একরকম হবে, সেই রকম অনুযায়ী আমরা এই আলফার ভ্যালু বসাবো, আর টি আর জিরো ক্যালকুলেট করব, আর সেখান থেকে আমরা বার করে ফেলবো হচ্ছে আমাদের ডেল্টা টি, অর্থাৎ টেম্পারেচার রাইজ কতটা হচ্ছে। এবার এই টেম্পারেচার রাইজ টেস্টটা এইভাবে পারফর্ম করা হচ্ছে। টেম্পারেচার রাইজ দেখতে হবে যে মোটরের টেম্পারেচার রাইজটা যেন স্পেসিফাইড রেঞ্জের মধ্যে থাকে, কারণ প্রত্যেকটি মোটরে একটা পার্টিকুলার টাইপ অফ ইনসুলেশন মেটেরিয়াল ব্যবহার করা হয়। টাইপ ওয়াই হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এইচ হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের ইনসুলেশনের ক্লাস আছে। এবার কোন ক্লাসের ইনসুলেশন ব্যবহার করছি তার উপরে নির্ভর করবে যে কতটা বেশি পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে। এখন এই টেম্পারেচার রাইজ টেস্ট করার উদ্দেশ্য এটাই যে দেখতে হবে মোটরটার মধ্যে যে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সটা বেড়েছে, যখন মোটরটা ফুল লোড কন্ডিশনে চলে গেছে, সেই অবস্থাতে মোটরটা যখন ফুল লোড কন্ডিশনে চলেছে বা স্টেডি স্টেট একটা টেম্পারেচারে রিচ করে গেছে, সেই সময় মোটরের ওয়াইন্ডিং এর টেম্পারেচার কতটা বৃদ্ধি পেয়েছে। যদি দেখা যায় যেটা ইনসুলেশন মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেই ইনসুলেশন মেটেরিয়ালের ম্যাক্সিমাম যতটা পারমিসিবল রেঞ্জ আছে
টেম্পারেচার রাইজটা তার থেকে কম হয়েছে, তাহলে মোটরটা ওই টেম্পারেচার রাইজ টেস্টে পাস করবে, আদারওয়াইজ কিন্তু মোটরটা টেম্পারেচার রাইজ টেস্টে পাস করতে পারবে না। এখানে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টেবিল দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে যে সেই টেম্পারেচার রাইজের টেবিলটাতে বলা হয়েছে যে আমরা কতটা পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি। যেমন ইনসুলেটেড ওয়াইন্ডিংস, মানে যে ওয়াইন্ডিং গুলো আছে তার উপরে তো ইনসুলেশন আছে, পেপার ইনসুলেশন হতে পারে এরকম, বা ইনসুলেশন যেগুলো আছে সেই ইনসুলেশনের যুক্ত যে ওয়াইন্ডিং, মোটরের যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিং এর টেম্পারেচারটা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ছে বলে অ্যালাউ করা যেতে পারে। যদি আমরা থার্মোমিটারের সাহায্যে চেক করি, থার্মোমিটারের সাহায্যে অ্যাকিউরেট ডেটা পাওয়া যায় না, যে কারণে থার্মোমিটারের সাহায্যে আমাদেরকে একটু ক্লিয়ারেন্সটা বেশি রাখতে হবে। অর্থাৎ থার্মোমিটার দিয়ে যদি আমরা চেক করে দেখি যে টেম্পারেচারটা কত, এমন তো হতে পারে যে আমরা যে জায়গাটায় থার্মোমিটারটা লাগিয়েছি সেই জায়গাটা অতটা হিটেড হয়নি, কিন্তু অন্য কোনো জায়গায় হয়তো হটস্পট ফরমেশন হয়েছিল, সেখানকার টেম্পারেচারটা অনেকটাই বেশি হয়ে থাকবে। সুতরাং থার্মোমিটারের সাহায্যে অ্যাকিউরেট ডেটা পাওয়া সম্ভব নয়। তো থার্মোমিটার টেস্টের মাধ্যমে আমরা যে যদি টেম্পারেচার রাইজ মেজার করি, সেক্ষেত্রে ক্লাস এ টাইপ যদি ইনসুলেশন মেটেরিয়াল থাকে সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। টেম্পারেচার রাইজ 50 ডিগ্রি সেলসিয়াস ইজ অ্যালাউয়েবল। যদি এটা ই ক্লাস ইনসুলেশন হয়, মানে আর একটু ভালো ইনসুলেশন যদি হয়, সেক্ষেত্রে থার্মোমিটারের সাহায্যে মাপলে 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে। আর যদি বি ক্লাস ইনসুলেশন হয় সেখানে আমরা 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি। এটার জন্য কিন্তু আমাদের কোনো ফর্মুলা লাগছে না, আমরা সরাসরি থার্মোমিটারের সাহায্যে ওয়াইন্ডিং এর টেম্পারেচারটাকে মেজার করছি। এবার যদি আমাদের রেজিস্ট্যান্স মেথডের মাধ্যমে মেজার করা হয়, অর্থাৎ যেরকমটা আমি আগে বললাম যে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স যখন হট কন্ডিশন তখন কত এবং কোল্ড কন্ডিশন তখন কত ছিল, সেই ডেটা থেকে আমরা টেম্পারেচার রাইজটাকে ক্যালকুলেট করব। সেই রকম পদ্ধতিতে যদি মেজার করে থাকি, তাহলে ক্লাস এ টাইপ মেটেরিয়াল যদি ইনসুলেশন হিসাবে থাকে সেক্ষেত্রে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে। যদি ক্লাস ই টাইপ মেটেরিয়াল এজ এ ইনসুলেশন ইউজ করা হয় সেক্ষেত্রে 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ অ্যালাউয়েবল, এবং যদি ক্লাস বি টাইপ মেটেরিয়াল হয় সেখানে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে। এই হয়ে গেল আমাদের টেম্পারেচার রাইজ টেস্ট, যেগুলো আমরা ইনসুলেটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে দেখলাম। এবার মোটরের মধ্যে ইনসুলেটেড ওয়াইন্ডিং ছাড়াও আর কি কি পার্টস থাকে, যেমন হচ্ছে আয়রন পার্টস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াইন্ডিং। আয়রন পার্ট যেটা, সেটা আমাদের দেখতে হবে যে ওয়াইন্ডিং এর সঙ্গে সংযুক্ত, মানে ওয়াইন্ডিংটার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টে আছে মোটরের যে কোর অংশটা, কোর পার্টটা, সেইখানটায় কতটা টেম্পারেচার রাইজ হয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় টেম্পারেচার রাইজ আমরা থার্মোমিটারের সাহায্যেই মাপবো, কারণ এখানে তো আর আমাদের রেজিস্ট্যান্স মেপে করার কোনো সুযোগ নেই। তো থার্মোমিটারের সাহায্যে মাপলে এক্ষেত্রে টেম্পারেচার রাইজ কতটা ম্যাক্সিমাম অ্যালাউ করা যেতে পারে। ক্লাস এ টাইপ মেটেরিয়াল হলে সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস, ই টাইপ হলে সেখানে 65 ডিগ্রি সেলসিয়াস, এবং বি টাইপ মেটেরিয়াল হলে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে। আর আয়রন কেসেস অ্যান্ড আদার পার্টস নট ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইনসুলেটেড ওয়াইন্ডিংস অ্যান্ড আনইনসুলেটেড ওয়াইন্ডিংস, মানে মোটরটা যে কেসিং এর মধ্যে আছে, মোটরটা তো একটা এনক্লোজারের মধ্যে থাকে, মোটরটার যে শেলটা, সেই শেলটার তো আর কোনো ডাইরেক্টলি ওয়াইন্ডিং এর সঙ্গে কন্ট্যাক্টে নেই, কিন্তু দেখতে হবে ওখানকারও টেম্পারেচারটা দেখতে হবে। এবার ওই জায়গাটা আমরা টেম্পারেচারটা ম্যানুয়ালি হাত দিয়ে চেক করেও দেখা যেতে পারে, অথবা থার্মোমিটারের সাহায্যেও দেখা যেতে পারে। তো দেখতে হবে যে এটার কোনো স্পেসিফাইড রেঞ্জ বলে কিছু নেই, কিন্তু এটা বোঝা সম্ভব যে টেম্পারেচার রাইজ কতটা হয়েছে। যদি দেখা যায় যে টেম্পারেচারটা অ্যাবনর্মালি খুব হিট হয়ে গেছে বা খুব গরম বেশি হয়ে গেছে, যেটা কিনা মোটরের যে ইনসুলেশনসগুলোকে ক্ষতি করতে পারে, সেটা যদি মনে হয় তাহলে কিন্তু সেটা অ্যালাউ করা যাবে না। তো মোটরের যে সেল পার্টটা বা মোটরের যে বাইরের অংশটা, যেটা সরাসরিভাবে কোনো ওয়াইন্ডিং এর সংস্পর্শে নেই, কিন্তু সেখানকারও টেম্পারেচারটা দেখতে হবে এই টেম্পারেচার রাইজ টেস্ট করবার সময়। এই টেম্পারেচার রাইজ টেস্ট, এটা হলো ওয়ান কাইন্ড অফ টাইপ টেস্ট। এটা কিন্তু প্রত্যেকটি মোটর স্যাম্পলের উপরে করা হয় না, র্যান্ডামলি মোটর সিলেক্ট করে নিয়ে তার উপরে টেস্টটা করতে হয়। নেক্সট হচ্ছে মোমেন্টারি ওভারলোড টেস্ট। মোমেন্টারি ওভারলোড টেস্টটা কিভাবে করা হয় না, এটা হচ্ছে হিট রান টেস্ট করবার পরে করা হয়। মানে মোটরটা
যখন অলরেডি হট কন্ডিশনে আছে, হট কন্ডিশনে কেন থাকবে, মোটরটাকে যদি আমি ফুল লোডে কিছুক্ষণ রান করাই তাহলে মোটরটা গরম হয়ে যাবে, অর্থাৎ হট কন্ডিশনে থাকবে। এবং সেই হট কন্ডিশনে যখন সেটা চলে গেছে সেই অবস্থায় মোমেন্টারি একটা অল্প সময়ের জন্য এক্সেস টর্ক অ্যাপ্লাই করতে হবে। এবার সেই টর্কটাকে কিন্তু আমরা ফুল লোডের থেকে বেশি টর্ক অ্যাপ্লাই করব। ওভারলোড, এটা কিন্তু ওভারলোড টেস্ট, মানে আমরা যে টর্কটা অ্যাপ্লাই করব মোটরের উপরে সেই টর্কটা কিন্তু তার রেটেড টর্কের থেকে বেশি হবে। দেখতে হবে যে এরকম রেটেড টর্কের থেকে বেশি টর্ক যখন আমরা অ্যাপ্লাই করছি তখন যেন মোটরের অ্যাব্রাপ্ট কোনো স্পিড চেঞ্জ না হয় বা মোটরটা যেন থেমে না যায়। তো সেখানে কতটা ওভারলোড অ্যাপ্লাই করতে হবে তার একটা টেবিল আছে, মোমেন্টারি ওভারলোড টেস্টের জন্য টেবিল আছে, কত সময় ধরে করব এবং কত পার্সেন্ট ওভারলোড আমরা অ্যাপ্লাই করব। যেমন যদি স্প্লিট ফেজ একটা ইন্ডাকশন মোটর হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব 60% ওভারলোড এবং 15 সেকেন্ড জুড়ে আমরা এই ওভারলোডটাকে অ্যাপ্লাই করব। অর্থাৎ মোটরের রেটেড টর্ক সাপোজ ধরো 100 নিউটন মিটার যদি হয়ে থাকে তাহলে আমরা 160 নিউটন মিটার টর্ক তার উপরে অ্যাপ্লাই করব। সেই অনুযায়ী আমরা মোটরটার যে কানেক্টেড লোড সেটাকে অ্যাডজাস্ট করব এবং সেই মতো করে আমরা বেশি টর্ক এখানে অ্যাপ্লাই করব। দিয়ে দেখবো যে মোটরটা 15 সেকেন্ড ধরে আমরা এই রেটেড টর্কের থেকে বেশি টর্ক অ্যাপ্লাই করে দেখবো মোটরটা সেই সময়ে ওই এক্সেসিভ টর্কটাকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা এবং তার স্পিডের কোনো অ্যাবনর্মাল চেঞ্জ হচ্ছে কিনা বা মোটরটা থেমে যাচ্ছে কিনা। যদি মোটরগুলো না থামে বা মোটরটা যদি এই টেস্টে না থামে, মোটরটা যদি যেরকম স্পিডে চলছিল নর্মালি চলতে থাকে আপ টু 15 সেকেন্ড, তাহলে মোটরটা এই টেস্টে পাস করে যাবে। ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনভেনশন যেটা আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইউজ করি। ক্যাপাসিটার স্টার্টিং এর সময় লাগে, ইন্ডাকশনটা রানিং এর সময়। তো এটা হচ্ছে আমাদের এই ধরনের যদি ইন্ডাকশন মোটর হয় সেখানেও 60% ওভারলোড 15 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করা হবে। ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান, এটাও হচ্ছে একটা কাইন্ড অফ ইন্ডাকশন মোটর যেখানে ক্যাপাসিটার স্টার্টিং এবং রানিং উভয় কন্ডিশনেই প্রেজেন্ট থাকে। সেখানে আমরা কত পার্সেন্ট ওভারলোড দেবো, সেখানেও 60% ওভারলোড 15 সেকেন্ড ডিউরেশনের জন্য অ্যাপ্লাই করব। ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান, এখানে হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটার। এখানে আমরা 25% ওভারলোড অ্যাপ্লাই করব আপ টু 15 সেকেন্ডস। এখানে কিন্তু একটু কম লোড আমরা অ্যাপ্লাই করছি, এই মোটরটা বেশি ওভারলোডে চালাবো না, এটাকে আমরা কম লোড অ্যাপ্লাই করছি। আর শেডেড পোল ইন্ডাকশন মোটর সেক্ষেত্রে আমরা 15 সেকেন্ড ধরে 20% ওভারলোড অ্যাপ্লাই করব। মানে মোটরের টাইপ অনুযায়ী, সিঙ্গেল ফেজ মোটরের যে বিভিন্ন ধরনের টাইপ সেই অনুযায়ী কত পার্সেন্ট ওভারলোড অ্যাপ্লাই করা যাবে তার স্পেসিফিকেশন বলা আছে। তো এই অনুযায়ী মোমেন্টারিলি ওভারলোড টেস্ট করে দেখতে হবে মোটরটা সেই টেস্টে পাস করতে পারছে কিনা। এই টেস্টও সবকটা স্যাম্পেলের উপরে করা হয় না, র্যান্ডমলি সিলেক্ট করে নেওয়া হয় স্যাম্পেল এবং তার উপরে এই মোমেন্টারি ওভারলোড টেস্টটা করা হয়। নেক্সট একটা কাইন্ড অফ টেস্ট যেটা হচ্ছে ময়েশ্চার প্রুফনেস টেস্ট। ময়েশ্চার প্রুফনেস টেস্টে করা হয় কি, মানে মোটরটার মধ্যে ময়েশ্চার কতটা তার ইনসুলেশনটাকে এফেক্ট করছে সেটা যাচাই করা হয়। তো এই টেস্টটা করবার জন্য মোটর যেটাকে যার উপরে ময়েশ্চার প্রুফনেস টেস্ট করতে হবে, এটা একটা টাইপ টেস্ট, মানে সব মোটরকে করতে হবে না, র্যান্ডমলি সিলেক্ট করে নিতে হবে স্যাম্পেল, তার উপরেই করতে হবে। তা যে মোটরের উপরে এই টেস্ট করতে হবে অর্থাৎ ময়েশ্চার প্রুফনেস টেস্ট করতে হবে সেই মোটরটাকে নিয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে রাখতে হবে এবং সেই বদ্ধ ঘরটাতে যেন হিউমিডিটি 90% থাকে, মানে বেশি আর্দ্রতাযুক্ত একটা ঘরের মধ্যে রাখতে হবে, বেশি ময়েশ্চার আছে এরকম একটা এনভায়রনমেন্টে রাখতে হবে এবং টেম্পারেচারটা 42 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং 24 ঘন্টা ধরে মোটরটাকে ওই কন্ডিশনে রেখে দিতে হবে। সেখানে কোনো রকম কোনো সাপ্লাই কিন্তু দেওয়ার দরকার নেই, জাস্ট মোটরটাকে একটা ঘরের মধ্যে রেখে দাও, ঘরের টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে হিউমিডিটি 90%। তো এই কন্ডিশনে মোটরটাকে একদিন রাখবার পরে সেটাকে ওই রুম থেকে বাইরে বার করে নিয়ে এসে তার ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে চেক করতে হবে। এবার সেই কন্ডিশনে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করে দেখতে হবে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু যেন কোনোভাবেই 1 মেগা ওহমের থেকে কম না হয়। 1 মেগা ওহমের থেকে কম হলে সঙ্গে সঙ্গে ওই মোটরটা ময়েশ্চার প্রুফনেস টেস্টে রিজেক্টেড হয়ে যাবে। মানে কি, মানে মোটরটা যখন এরকম একটা হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে রাখা হয়েছিল মোটরের ইনসুলেশনসগুলোর মধ্যে ময়েশ্চার ঢুকে গেছে এবং মোটরের ইনসুলেশনটা ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ মোটরটা এই টেস্টে পাস করতে পারলো না।
কিন্তু যদি আমরা দেখি যে মোটরটার ইনসুলেশন রেজিস্ট্যান্স একদিন এরকম কন্ডিশনে রাখার পরে 1 মেগা ওহমের থেকে বেশি আছে, তাহলেও কিন্তু তারপরেও তার উপরে আরো কিছু টেস্ট করা হবে, যেমন হচ্ছে হাই ভোল্টেজ টেস্ট অথবা ফ্ল্যাশ টেস্ট। এই টেস্টগুলো করা হবে তার উপরে। যদি সেগুলোতেও পাস করে তখন সেটা অ্যাকসেপ্টেড হবে। এবং এইরকম টেস্টের সময়ও কিন্তু মোটরের যে ইনসুলেশন, এই যে হাই ভোল্টেজ টেস্ট অথবা ফ্ল্যাশ টেস্ট, এই টেস্টগুলো যখন করা হবে তখনও কিন্তু মোটরের ইনসুলেশনের কোনো ড্যামেজ হওয়া চলবে না। তখনও মোটরটা যেন অ্যাজ ইট ইজ তার ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিকঠাকই থাকে, সেগুলো ড্যামেজ হওয়া কিন্তু চলবে না। মানে হাই ভোল্টেজ দিয়েও অ্যাপ্লাই করে দেখে নেওয়া হবে। তো এই টেস্টের মাধ্যমে দেখা সম্ভব যে মোটরটার যে ওয়াইন্ডিংটা সেটা এরকম একটা হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে অপারেট করবার মতো সুইটেবল কিনা, এভাবে এটা যাচাই করে দেখে নেওয়া হয়। এটা একটা টাইপ টেস্ট। নেক্সট হচ্ছে আরেকটা টেস্ট যার নাম হচ্ছে লিকেজ কারেন্ট টেস্ট। লিকেজ কারেন্ট টেস্টে মোটরটাকে তার যা রেটেড ভোল্টেজ তার 1.1 টাইমস রেটেড ভোল্টেজের থেকে 1.1 টাইমস ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় এবং সেটা রেটেড ফ্রিকোয়েন্সিতেই করা হয়। মানে ধরো মোটরটা যদি সাপোজ মোটরের রেটিং যদি 230 ভোল্ট হয়, তাহলে মোটরটাতে কত ভোল্ট অ্যাপ্লাই করবো? 230 প্লাস 23 ভোল্ট, মানে 253 ভোল্ট আমরা অ্যাপ্লাই করবো। 50 হার্জের একটা সাপ্লাই নিয়ে 253 ভোল্ট আমরা মোটরটাতে অ্যাপ্লাই করে দেখবো। এবার ওই লিকেজ কারেন্ট মাপবার জন্য একটা মিলি অ্যামমিটার আমরা লাগাবো এবং আমরা দেখব যে মোটরটার যে এই লিকেজ কারেন্ট, মানে মোটরে যখন 253 ভোল্ট আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ মোটরটার যে রেটেড কারেন্ট তার থেকে আমরা মোটরটার যে রেটেড ভোল্টেজ তার থেকে যখন আমরা একটু বেশি ভোল্টেজই অ্যাপ্লাই করে দেখছি সিঙ্গেল ফেজ ওই ইন্ডাকশন মোটরটির ওপরে, সেই পরিস্থিতিতে কিন্তু ওই লিকেজ কারেন্টের ভ্যালুটা 2.5 মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি হওয়া চলবে না। 2.5 মিলি অ্যাম্পিয়ারের থেকে এই লিকেজ কারেন্টের ভ্যালু কিন্তু বেশি হলে চলবে না। মানে এরকম ভাবে একটা সেট আপ করতে হবে। লিকেজ কারেন্টটাকে আমরা কিভাবে মাপতে পারি তার একটা সেট আপ আমি এখানে বলছি। ধরো আমার মোটরটা এখানে আছে, ধরো এখানে একটা মোটর আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে একটা ফাউন্ডেশনের উপরে রাখা হয়েছে, ফাউন্ডেশনের উপরে এটাকে মাউন্ট করে রাখা হয়েছে। এটা ধরো একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আমি ছবি আঁকলাম। এখন এই সিঙ্গেল ফেজ যে ইন্ডাকশন মোটর তার যে সাপ্লাই টার্মিনাল বা মেন যেখানে সাপ্লাইটা কানেক্ট করার, এখানে দুটো টার্মিনাল থাকবে যেখানে আমরা মেন সাপ্লাইটাকে কানেক্ট করব। এই মেন সাপ্লাইটাকে আমরা কিভাবে কানেক্ট করব? না, এখানে আমাদের একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই আছে। ধরো এটা 230 ভোল্টের একটা সাপ্লাই, আমরা চাইবো সেটাকে একটু স্টেপ আপ করে নিতে। ঠিক আছে, অটো ট্রান্সফরমারের মাধ্যমে তো এটা করা সম্ভব নয়। মানে এখানে একটা সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই থাকবে, সেই সিঙ্গেল ফেজ সাপ্লাই থেকে আমরা অ্যাডজাস্ট করে এখানে তার থেকে রেটেড ভোল্টেজ যেটা আছে, রেটেড ভোল্টেজের মানে মোটরটার যা রেটেড ভোল্টেজ তার
1.1 টাইমস, মানে মোটরটা যদি 230 ভোল্টের একটা মোটর হয়, তাহলে আমরা এখানে কত অ্যাপ্লাই করব? এই যে মোটরে যেটা আমাকে দিতে হবে, সেটা দিতে হবে আমাকে ভি। সাপোজ আমরা এটাকে যদি ভি বলি, তাহলে হচ্ছে 1.1 ইন্টু 230 ভোল্ট, এত ভোল্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে মোটরটার অ্যাক্রসে। এখন সেইটা অ্যাপ্লাই করবার জন্য আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করলাম। এই অ্যারেঞ্জমেন্ট করে আমরা এটাকে কানেক্ট করে দেবো মোটরটার এই যে সাপ্লাই টার্মিনাল তার সঙ্গে। এই সাপ্লাই টার্মিনালগুলোর সঙ্গে আমরা এটাকে জুড়ে দেবো। মানে মোটরটাতে 230 ভোল্ট ইন্টু 1.1 এত ভোল্টেজ এখানে পড়ে গেল, এবং কত ভোল্টেজ পড়লো সেটাকে যাচাই করবার জন্য আমরা এখানে একটা ভোল্ট মিটারকে কানেক্ট করে দেবো প্যারালালে, ঠিক আছে। এবং মোটরটার মধ্যে বা মোটরটার যে গায়ে বডি, সেখান দিয়ে কোনো কারেন্ট লিক হচ্ছে কিনা, তো সেটাকেও তো মাপতে হবে। সেটা মাপবার জন্য আমরা কি করব, এখান থেকে একটা অ্যামমিটারকে আমরা জুড়ে দেবো। এটাকে আমরা মিলি অ্যামমিটার বলি, কারণ এটা তো লিকেজ কারেন্ট, যেহেতু এটা যেহেতু একটা লিকেজ কারেন্ট, তার জন্য আমরা বলতে পারি যে এই কারেন্টটার ভ্যালু খুবই স্মল হবে। এই লিকেজ কারেন্টটাকে আমরা মাপবার জন্য এখান থেকে নিয়ে এটাকে মোটরের যে বডি তার সঙ্গে জুড়ে দেবো। তাহলে এই পাথে মোটরটার মধ্যে কোনো আমরা এটা কারেন্ট ফ্লো করছে কিনা, মোটরটার মধ্যে কোনো কারেন্ট এখানে ফ্লো করছে কিনা সেটাকে আমরা যাচাই করে দেখে নেব। লিকেজ কারেন্ট কিছু ফ্লো করছে কিনা সেটা আমরা দেখে নেব, এবং লিকেজ কারেন্টের যেটা ভ্যালু হবে সেই ভ্যালুটা কিন্তু 2.5 মিলি অ্যাম্পিয়ার, এর থেকে যেন বেশি না হয়। অ্যাকচুয়ালি এটা এখানে দেখানোটা ভুল হলো, এটা এখানে হবে না, এখানে দিলে তো ওখান দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে। মানে মোটরের বডিতে একটা টার্মিনাল লাগাবো, আর একটা সাপোজ আমরা আর্থে লাগিয়ে, ঠিক আছে, ইন বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য মোটরের বডি, এর মধ্যে আমরা এই মিলি অ্যামিটার যেটাকে বলছি সেটাকে কানেক্ট করবো। তাহলে কি হলো, মানে মোটরের বডি দিয়ে কোনো কারেন্ট আর্থে যাচ্ছে কিনা সেটা আমাদের এই অ্যামিটারে উঠে পড়বে। যদি ওঠে তাহলে আমরা বলবো যে মোটরটা লিকেজ, এর মধ্যে মোটরের মধ্যে লিকেজ হচ্ছে। মানে যে কারেন্ট মোটরের বডি দিয়ে তো কোনো কারেন্ট, লিকেজ কারেন্ট ফ্লো করা উচিত নয়, কিন্তু যদি এটা করে তাহলে আমরা বলবো যে মোটরের মধ্যে কোনো লিকেজ ঘটেছে, বা মোটরের ইনসুলেশনের মধ্যে কোনো রকম সমস্যা দেখা দিয়েছে, যে কারণে এরকম লিকেজ কারেন্ট এই মিলি অ্যামিটারের মধ্যে শো করছে। তো এই মিলি অ্যামিটারের মধ্যে যে শো করা লিকেজ কারেন্ট, এর ভ্যালু কিন্তু অলওয়েজ 2.5 মিলি অ্যাম্পিয়ারের থেকে ছোট হতে হবে, ঠিক আছে। এই লিকেজ কারেন্ট যেটাই আমার রিডিং উঠবে এখানে, তার ভ্যালু কিন্তু 2.5 মিলি অ্যাম্পিয়ারের থেকে অবশ্যই ছোট হতে হবে। এই টেস্টটার নামই হচ্ছে লিকেজ কারেন্ট টেস্ট। এই লিকেজ কারেন্ট টেস্ট হচ্ছে মোটরের ওপরে টাইপ টেস্ট হিসাবে করা থাকে। এবং এই পদ্ধতিতে যেটা আমরা যেটা রেজিস্ট্যান্সটা পাবো, এই অবস্থায় আমরা একটা রেজিস্ট্যান্সও তো পাবো। আমরা মোটরের সাপ্লাই যেটা আছে, মোটরের যে ওয়াইন্ডিং আছে, সেখানে একটা সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে 230 ইন্টু 1.1 ভোল্ট, এত ভোল্ট আমরা অ্যাপ্লাই করেছি। আর এখানে আমরা একটা লিকেজ কারেন্ট পাচ্ছি। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ বাই লিকেজ কারেন্ট, এটা করলে আমরা কি পেয়ে যাবো, লিকেজ যেটা এর মধ্যে যে রেজিস্ট্যান্স কতটা আছে, মানে এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করলাম, মানে এখানে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করলাম, সাপোজ ভি ড্যাশ নাম দিচ্ছি, তাকে আমরা এই লিকেজ কারেন্ট দিয়ে ভাগ করে দেবো। আই লিকেজ, আই লিকেজ, এই লিকেজ কারেন্ট দিয়ে যখনই আমরা এই সাপ্লাই ভোল্টেজটাকে ভাগ করব, তখন আমরা পেয়ে যাবো একটা রেজিস্ট্যান্স। এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 2000 ওহম হতে হবে, ঠিক আছে। এই লিকেজ রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা হবে, তার ভ্যালু কিন্তু 2000 ভোল্টের থেকে বেশি হতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট টেস্ট, যে পদ্ধতিতে আমরা সাপ্লাই ভোল্টেজের থেকে একটু বেশি ভোল্টেজ মোটরের অ্যাক্রসে অ্যাপ্লাই করছি, মোটরের মধ্যে অ্যাপ্লাই করছি, এবং সেই পরিস্থিতিতে মোটরের যে বডি, সেখান দিয়ে গ্রাউন্ডে কতটা লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে মাপছি, এবং এই লিকেজ কারেন্টের ভ্যালু যেন কোনোভাবেই 2.5 মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি না হয়। নেক্সট হচ্ছে টেস্ট ফর ওভারলোড ইন টর্ক। এটা হচ্ছে ওভারলোড টর্ক। মানে আগে আমরা একটা দেখেছি মোমেন্টারি ওভারলোড, এটা কিন্তু মোমেন্টারি নয়, এটা হচ্ছে ওভারলোড টেস্ট। ওভারলোড এখানেও আমরা করব, মানে বেশি টর্ক আমরা এখানেও অ্যাপ্লাই করব, কিন্তু আগেরটা যেরকম আমরা অ্যাপ্লাই করেছিলাম ভেরি স্মল ডিউরেশন, যেমন হচ্ছে 15 সেকেন্ড ধরে,
কিন্তু এই টেস্ট কিন্তু 15 সেকেন্ড ধরে করা হয় না, এই টেস্টটা একটু দীর্ঘ সময় ধরে করা হয়। এবং এটা হচ্ছে মোটরটা কত সময় ধরে ওভারলোড নিতে পারছে সেটা যাচাই করার জন্যই করা হয়। এবং বিশেষ করে এই টেস্টটা করা হয় রেফ্রিজারেশন মোটরের ক্ষেত্রে। অর্থাৎ রেফ্রিজারেশন পারপাসে যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরগুলো কাজ করে, অনেক সময় রেফ্রিজারেশনের উপরে এরকম ওভারলোড কন্ডিশন হয়েই থাকে। তো যে কারণে ওই মোটরগুলোকে অবশ্যই এরকম ওভারলোড টেস্টে পাস করতে হবে। টাইপ টেস্ট হিসাবে এই টেস্টটা ওই রকম রেফ্রিজারেশন ইন্ডাকশন মোটরের উপরে ক্যারি আউট করা হয়। তো এটা কি করা হয়, এটার জন্য কি কন্ডিশনস আছে না, এই এক্সেসিভ যখন টর্ক আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু মোটরটার যে ইনসুলেশনস সেগুলোর কোনো ড্যামেজ হওয়া উচিত নয়। এবং যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যখন 40 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি নয়, অ্যাট দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার নট বিং মোর দ্যান 40 ডিগ্রি সেলসিয়াস, সেই পরিস্থিতিতে কিন্তু মোটরের যে ইনসুলেশনস এগুলোর কোনো রকম কোনো ড্যামেজ হওয়া উচিত নয় যখন এক্সেসিভ এরকম টর্ক অ্যাপ্লাই করা হবে। তখন কতটা এক্সেসিভ টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, মোটরস হ্যাভিং রেটিং বিলো 750 ওয়াটস, মানে 750 ওয়াটের থেকে কম রেটিং এর যদি রেফ্রিজারেশন মোটর হয় তার ক্ষেত্রে 1.4 টাইমস দ্য ফুল লোড টর্ক ফর 30 মিনিটস। মানে কোনো রেফ্রিজারেশন মোটর তার যদি রেটেড টর্ক, যদি আমাদের ধরো একটা রেটেড টর্ক যদি আমরা ধরে নিই, ফর এক্সাম্পল একটা রেফ্রিজারেশন মোটর টর্ককে আমরা কোন ইউনিটের সাহায্যে প্রকাশ করি, নিউটন মিটার। সাপোজ একটা রেফ্রিজারেশন মোটরের রেটেড টর্ক হচ্ছে 100 নিউটন মিটার, তাহলে এই মোটরের উপরে কতটা টর্ক অ্যাপ্লাই করা হবে এই টেস্টিং এর সময়, 1.4 টাইমস দ্য রেটেড টর্ক, মানে 1.4 ইন্টু 100 এত নিউটন মিটার এই মোটরটির উপরে অ্যাপ্লাই করে দেখা হবে, মানে 140 নিউটন মিটার। 140 নিউটন মিটার টর্ক অ্যাপ্লাই করলো কত সময় ধরে করবে, কত সময় ধরে করবে এই এক্সেসিভ টর্কটা, না এটাকে অ্যাপ্লাই করতে হবে ফর 30 মিনিটস। 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা জুড়ে এই এক্সেসিভ টর্কটাকে অ্যাপ্লাই করে যেতে হবে, ঠিক আছে। এবং এই 1.4 টাইমস দ্য ফুল লোড টর্ক কন্টিনিউয়াসলি ইফ পুলড বাই সাফিসিয়েন্ট ফ্লো বাই এয়ার, যদি সেই মোটরের ক্ষেত্রে যে কুলিং অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, প্রপার কুলিং অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, তাহলে 1.4 টাইমস অফ ফুল লোড টর্ক এটা আরো বেশি সময় ধরে করা হবে। মানে কন্টিনিউয়াসলিও যদি অ্যাপ্লাই করা হয় তাহলেও যেন এই মোটরটা সেটাকে সহ্য করতে পারে। এই টেস্টটা করতে হবে এই মোটরের উপরে, ওভারলোড টর্ক টেস্ট ইন কেস অফ রেফ্রিজারেশন মোটরস। যদি মোটরটার মধ্যে এরকম কুলিং অ্যারেঞ্জমেন্ট কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে 30 মিনিট জুড়ে 1.4 টাইমস ফুল লোড টর্ক অ্যাপ্লাই করে দেখা হবে। আর যদি কুলিং অ্যারেঞ্জমেন্ট থাকে সেক্ষেত্রে 30 মিনিট নয়, সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি 1.4 টাইমস অফ ফুল লোড টর্ক অ্যাপ্লাই করে দেখা হবে মোটরটা সেই টর্ক উইথস্ট্যান্ড করতে পারছে কিনা, বা মোটরের সেই এক্সেসিভ টর্কের জন্য তার ইনসুলেশনের কোনো ড্যামেজ হচ্ছে কিনা। আর মোটরটা যদি 750 ওয়াট অথবা তার থেকে বেশি রেটিং এর মোটর হয় সেক্ষেত্রে সেই মোটরটা 1.25 টাইমস তার ফুল লোড টর্ক যেন কন্টিনিউয়াসলি ক্যারি আউট করতে পারে। মানে তার যদি রেটেড টর্ক ধরো 200 নিউটন মিটার হয় তাহলে সেই মোটরটা যেন কন্টিনিউয়াসলি 200 গণিত 1.25 মানে 250 নিউটন মিটার টর্ক যেন সে সব সময় ক্যাটার করতে পারে। এবং সেটার জন্য কোনো কুলিং অ্যারেঞ্জমেন্টও থাকবে না। মানে কোনো একটা ধরো রেটিং মোটরের রেটিং ধরো 750 থেকে বেশি, 750 ওয়াটের থেকে বেশি রেটিং এর একটা মোটর আছে, সেটাও যেন এই মোটরটা উইথস্ট্যান্ড করতে পারে। এবং এই এক্সট্রা টর্ক মানে কি, এক্সট্রা টর্ক মিন্স এক্সট্রা কারেন্ট, এক্সট্রা কারেন্ট মিন্স এক্সট্রা হিটিং, এক্সট্রা হিটিং মিন্স মোর রিস্ক টু দ্য ইনসুলেশনস, বেশি রিস্ক টু দ্য ইনসুলেশনস। কিন্তু মোটরটাকে এমনভাবেই ডিজাইন করতে হবে যেন এইরকম তার রেটেড টর্কের থেকে বেশি টর্ক অ্যাপ্লাই করা সত্ত্বেও, অর্থাৎ রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করা সত্ত্বেও এবং কন্টিনিউয়াসলি ফ্লো করা সত্ত্বেও তার ইনসুলেশনের কোনো ক্ষতি যেন না হয়। এতটা ফ্লেক্সিবিলিটি
এই রেফ্রিজারেশন টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু থাকতে হবে, এবং এই টেস্টটা অ্যাজ এ ওভারলোড অ্যাজ এ টাইপ টেস্ট রেফ্রিজারেশন টাইপ ইন্ডাকশন মোটরের উপরে পারফর্ম করা হয়। ঠিক আছে, তো এতগুলো টেস্ট আমরা আজকে বললাম, বিভিন্ন রকমের টেস্ট আমরা ডিটেলসে খুব একটা বলিনি, কারণ অলরেডি এগুলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আগে আমরা যখন 3 ফেজ ইন্ডাকশন মোটর করেছি অলরেডি সেগুলো পড়া হয়েছে, তার জন্য ডিটেলসে আমি এখানে ব্যাখ্যা করলাম না। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো নেক্সট যে টপিকটা, সেই টপিকটা একটু শুরু করা যাক। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের যে মেইনটেনেন্স অ্যাক্টিভিটি গুলো করা হয়, বিভিন্ন ধরনের যে মেইনটেনেন্স অ্যাক্টিভিটি গুলো করতে থাকি আমরা ইন্ডাকশন মোটরের ওপরে, সেটার জন্য কিছু আইএস স্পেসিফিকেশন আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিছু মেনশন করা আছে। সেই অনুযায়ী কি কি ধরনের রুটিন, প্রিভেন্টিভ এবং ব্রেকডাউন মেইনটেনেন্স সিঙ্গেল এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরের উপরে করতে হবে সেইগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমেই দেখো, সরি এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, প্রথমেই যেটা আমরা দেখব যে এই যে আইএস 900 অফ দ্য ইয়ার 1992, এটা হচ্ছে এমন একটা কোড অফ প্র্যাকটিস যেখানে ওই ইনস্টলেশন এবং মেইনটেনেন্স অফ ইন্ডাকশন মোটর অর্থাৎ রোটেটিং মেশিনারি গুলো কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে সেগুলোকে মেইনটেনেন্স করতে হবে তার সম্পর্কে ব্যাখ্যা করা আছে। তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো আইএস 900 অফ ইয়ার 1992, এই সার্চ করলে তোমরা একটা পিডিএফ পেয়ে যাবে, এই পিডিএফটা পেয়ে যাবে, এটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দেখো এইখানে কি বলেছে, এটা হচ্ছে কোড অফ প্র্যাকটিস ফর ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ইন্ডাকশন মোটরস, মানে ইন্ডাকশন মোটর কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে মেইনটেনেন্স করতে হবে সেটা এইখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে স্পেসিফাই করে দিয়েছে। তো এইটাকে ডাউনলোড করে তোমরা পড়ে দেখতে পারো। তো আমি এখান থেকেই সংক্ষিপ্তভাবে যেটা আছে রুটিন, প্রিভেন্টিভ এবং মেইনটেনেন্স কি কি করা উচিত যেটা তোমাদের সিলেবাসের মধ্যেও আছে সেই ব্যাপারটা একটু ডিসকাস করার চেষ্টা করছি। এখানে রুটিন মেইনটেনেন্স বলতে আমরা কাকে বলি? রুটিন মেইনটেনেন্স মানে হচ্ছে ডে টু ডে বেসিসে যে সমস্ত মেইনটেনেন্সের অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করা হয় সেগুলোকে বলা হয় রুটিন। আর প্রিভেন্টিভ মেইনটেনেন্স হচ্ছে সেগুলো যেটা ব্রেকডাউন যেন না হয় তার জন্য একটা সার্টেন টাইম গ্যাপ অন্তর অন্তর এগুলো করা হয়। এবার এই ব্রেকডাউন মেইনটেনেন্সকে প্রিভেন্ট করবার জন্য করা হচ্ছে বলে এর নাম প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স ডেইলি করা যেতে পারে, আবার উইকলি করা যেতে পারে, মান্থলি করা যেতে পারে, কোয়ার্টারলি করা যেতে পারে, হাফ ইয়ারলি করা যেতে পারে, অ্যানুয়ালিও করা যেতে পারে। ঠিক আছে, এবার কোন কিছু কিছু প্রিভেন্টিভ মেইনটেনেন্স আছে যেগুলো প্ল্যান্ট শাটডাউন ছাড়াই করা যায়, কিছু কিছু মেইনটেনেন্স আছে যেগুলো প্ল্যান্টকে শাটডাউন নিয়ে করতে হয়, মানে মোটর ওভারহলিং এই জাতীয় কাজ যদি করতে হয় সেগুলোর জন্য প্ল্যান্টের শাটডাউন করার দরকার আছে। এবার এই ব্রেকডাউন মেইনটেনেন্স মানেটা কি? ব্রেকডাউন মানে মোটর খারাপ হয়ে গেছে, মোটরের ক্ষেত্রে মোটর ব্রেকডাউন হয়ে গেছে মানে মোটর খারাপ হয়ে গেছে। মোটর যদি খারাপ হয়ে যায় মানে সেটা আর ঘুরছে না, তাহলে এরকম পরিস্থিতিতে মোটরটার যদি মেইনটেনেন্স করতে হয় তাহলে তাকে সম্পূর্ণরূপে কি করতে হবে, মোটরের যত ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিং গুলোকে খুলে আবার রিওয়াইন্ডিং করতে হবে। মোটরের যে রোটর পার্টটা আছে রোটর পার্টটাকে পুনরায় আবার নতুন করে বানাতে হবে, ফ্যাব্রিকেশন করতে হবে। আবার মোটরের মধ্যে যদি কোনো বিয়ারিং যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলেও মোটরের ব্রেকডাউন হতে পারে, মোটরের বিয়ারিংটা তখন রিপ্লেস করতে হবে। বা মোটরের মধ্যে যে টেম্পারেচার ডিটেক্টর বা অন্য কোনো ইকুইপমেন্ট যেগুলো লাগানো আছে মোটরের টেম্পারেচারকে মাপার জন্য বা অন্য কোনো পারপাসে, সেগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও সেটাকে সারানোটাও ব্রেকডাউন মেইনটেনেন্সের মধ্যেই পড়বে। এবার যদি এই সমস্ত যে খারাপ হওয়া জিনিস সেগুলোর যদি কোনো স্পেয়ার পার্ট থাকে, মানে তার বিকল্প যদি একটা কোনো পার্ট থাকে, ধরো একটা টেম্পারেচার ডিটেক্টর খারাপ হয়ে গেছে তোমার প্ল্যান্টে, সেটা ছাড়াও আর একটা টেম্পারেচার ডিটেক্টর লাগানো মানে ছিল, স্পেয়ার হিসাবে রাখা ছিল, তাহলে স্পেয়ারটাকে ওখানে কানেক্ট করে দাও। হয়তো মোটরের বিয়ারিং খারাপ হয়ে গেছে কিন্তু ওই বিয়ারিং এর
মতো সেম টাইপের আরেকটা বিয়ারিং তোমার কাছে স্পেয়ারে রাখা আছে, তাহলে সেটাকে ইজিলি কানেক্ট করে দিতে পারবে, তার জন্য খুব একটা বেশি টাইম লস হবে না। এগুলো হয় ব্রেকডাউন মেনটেন্যান্সে রিমুভ মানে রিকভার করবার জন্য কিছু কিছু স্পেয়ার পার্ট এই জন্য সমস্ত ইম্পর্টেন্ট ইকুইপমেন্টের রাখতে হয়। তো আমরা এবার দেখবো যে মোটরের ক্ষেত্রে কি কি মেনটেন্যান্স অ্যাক্টিভিটি ডে টু ডে বেসিসে করা হয়। প্রথমে আমরা দেখবো হচ্ছে ডেইলি মেনটেন্যান্স। ডেইলি মেনটেন্যান্সের মধ্যে হচ্ছে কি না, প্রথমে হচ্ছে এক্সামাইন ভিজুয়ালি দ্য আর্থ কানেকশনস অ্যান্ড মোটর লিডস। মোটরের যে আর্থিং যে জায়গাগুলো করা আছে ওই তারগুলো কোথাও কোনো কেটে গিয়েছে কিনা, ওগুলো ঠিকঠাক আছে কিনা, বা মোটরের লিডস গুলো ঠিকঠাক আছে কিনা, সেখানে কোনো লুজ হচ্ছে কিনা, স্পার্কিং হচ্ছে কিনা, এগুলো ডেলি দেখতে হবে। এগুলো হচ্ছে ডেলি মেনটেন্যান্স। চেক মোটর ওয়াইন্ডিংস ফর ওভার হিটিং। মোটরের যে ওয়াইন্ডিং গুলো আছে সেগুলোকে তো প্রত্যেকদিন মোটরটা যদি চলতেই থাকে, মোটরটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে তো তার আর ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স মেপে করা হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু থার্মোমিটারের সাহায্যে তার ওয়াইন্ডিং টেম্পারেচার কিন্তু ডিটেক্ট করা যেতে পারে। তো এই টেস্টটা ডেলি মনিটর করতে হবে, ডেলি তার টেম্পারেচারটা কিরকম থাকছে। এক্সামাইন দ্য কন্ট্রোল ইকুইপমেন্ট, মানে মোটরকে কন্ট্রোল করবার জন্য কিছু ইকুইপমেন্ট থাকে। মোটরটা যদি তোমার হাই ভোল্টেজ মোটর হয়, মোটরকে কন্ট্রোল করবার জন্য সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার থাকতে পারে, তাহলে সেই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা ঠিকঠাক আছে কিনা, বা অয়েল সার্কিট ব্রেকার থাকতে পারে, সেগুলোর কন্ডিশন ঠিকঠাক আছে কিনা, সেখানে কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে কিনা, এগুলো ডেলি চেক করতে হবে। মোটরের জন্য যদি স্টার্টার থাকে, স্টার্টারের মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু হচ্ছে কিনা, বা সেই কন্ট্যাক্টগুলো যেগুলো স্টার্টারের মধ্যে আছে সেই কন্ট্যাক্টগুলোর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে কিনা, বা কোনো ফ্ল্যাশিং বা স্পার্কিং হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো ডেলি মেনটেন্যান্স। আর যেখানে অয়েল রিং লুব্রিকেটেড মোটরস থাকে, মানে অয়েল রিং লুব্রিকেটেড একটা টাইপ অফ এটা হচ্ছে একটা টাইপ অফ বিয়ারিংস। এই ধরনের মানে অয়েল রিং লুব্রিকেটেড একটা কাইন্ড অফ বিয়ারিং হয়, এটা তোমরা দেখতে পারো অয়েল রিং লুব্রিকেটেড বিয়ারিং, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে মোটরের যে বিয়ারিং গুলো থাকে, রিং অয়েলার অর অয়েল রিং ইজ এ ফর্ম অফ অয়েল লুব্রিকেশন সিস্টেম ফর বিয়ারিং। মানে মোটরের যে বিয়ারিং, সেই বিয়ারিং গুলোর মধ্যে যেন ঠিকঠাক মতো অয়েলিং থাকে, ঠিকঠাক মতো যেন লুব্রিকেশনটা থাকে, তার জন্য এইরকম একটা রিং টাইপ অয়েলার বা অয়েল রিং সিস্টেম ইউজ করা হয়। মানে এটা যখন রোটেট করে ইটসেলফ ওই বিয়ারিং গুলোর মধ্যে অয়েলটা পাস করে যায়, এবং অয়েল ঠিকঠাক মতো পাস করার জন্য এই মোটরের বিয়ারিং গুলো ঠিকঠাক প্রপারলি লুব্রিকেটেড থাকে। এবং প্রপারলি লুব্রিকেটেড যদি থাকে, তাহলে বিয়ারিংটা যখন ঘুরবে তখন কোনো রকম অ্যাবনর্মাল সাউন্ড হবে না, বা কোনো মোটরটা থেমে যাওয়ার ব্যাপার থাকবে না, এই ব্যাপারগুলো হবে। তো এরকম যদি অয়েল রিং টাইপ লুব্রিকেটেড মোটর থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো ঠিকঠাক আছে কিনা, মানে অয়েল রিংটা ঠিক মতো কাজ করছে কিনা, এটা দেখতে হবে, ডেলি দেখতে হবে। আর দেখতে হবে যে টেম্পারেচারটা কিরকম আছে, বিয়ারিং এর টেম্পারেচার খুব বেশি গরম হয়ে যাচ্ছে কিনা, মানে বিয়ারিং যদি জ্যাম হয়ে যায়, ঠিকঠাক যদি না ঘুরতে পারে, তাহলে সেখানে জ্যাম হওয়ার একটা চান্সেস থাকে, এবং সেক্ষেত্রে টেম্পারেচার বেড়ে যেতে পারে। তো টেম্পারেচারটা দেখতে হবে বিয়ারিং এ। যদি দেখা যায় যে এই অয়েল রিং টাইপ বিয়ারিং এ তেল অ্যাড করার দরকার আছে, তাহলে তেল ডে টু ডে বেসিসে মনিটর করে দেখতে হবে। যদি প্রয়োজন মনে হয়, তাহলে যেদিন দেখতে পাবে যে কম আছে, সেদিন তেল অ্যাড করবার দরকার হলে করে দিতে হবে। অ্যান্ড চেক দ্য এন্ড প্লে। চেক দ্য এন্ড প্লে এটা হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে মোটরটা কোনো অ্যাক্সিয়াল তার শিফটিং হয়েছে কিনা, মোটরটা যে পজিশনে আছে তার কোনো দিকে কোনো শিফটিং হয়েছে কিনা। মোটরটা তো একটা ফাউন্ডেশনের উপরে ফিক্সড ভাবে বসানো আছে, মোটরটা তো আর ফিক্সড ভাবে একটা জায়গায় বসানো আছে, মোটরটার তো কোনো শিফটিং হওয়া উচিত নয়। একটা ফাউন্ডেশনের উপরে যদি বসানো থাকে, তাহলে তো তার শিফটিং হওয়া কোনো আইডিয়ালি উচিত নয়। কিন্তু হয়তো হতে পারে, দেখা যেতে পারে যে মোটরটার একটু শিফটিং হয়ে গেছে। তো সেই শিফটিংটা মাপার জন্য এখানে একটা মোটরের এখানে একটা এন্ড প্লে বলে একটা সিস্টেম থাকে, যার মাধ্যমে মোটরটা কতটা অ্যাক্সিয়ালি শিফট করেছে সেই শিফটিংটা বোঝা যায়। মানে মোটরের অ্যাক্সিস বলতে এখানে কোনটা, মোটরটা এটা হচ্ছে একটা অ্যাক্সিস, একটা হরাইজন্টাল অ্যাক্সিস আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস।
মানে হরাইজেন্টালি বা ভার্টিক্যালি মোটরটা কোনো দিকেই তো আর শিফট করা উচিত নয়, মোটরটা যেখানে আছে সেখানেই থাকা উচিত। কিন্তু মোটর একটা রোটেটিং পার্ট, মোটর ঘুরছে, মোটর যখন ঘুরছে একটা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনের জন্য হতে পারে যে ফাউন্ডেশন গুলো কোথাও লুজ হয়ে গিয়ে মোটরটা হয়তো অ্যাক্সিয়ালি একটু শিফট করে গেছে, যেখানে যে পজিশনে থাকার কথা সেখান থেকে একটু শিফট করে গেছে। এবার এই শিফটিংটা হচ্ছে কি না হচ্ছে সেটা জানবার জন্য মোটরের এখানে একটা ডায়াল থাকে, সেই ডায়ালটাকে বলা হয় এন্ড প্লে। ঠিক আছে, একটা বলা হয় এন্ড প্লে। এই এন্ড প্লের যে রিডিং, এন্ড প্লেটাকে ডেলি মনিটর করতে হবে। যে মোটরের এই সিস্টেম আছে এন্ড প্লে, সেই মোটরের এন্ড প্লেটাকে ডেলি মনিটর করতে হবে, দেখতে হবে যে মোটরের মধ্যে এরকম কোনো অ্যাক্সিয়াল শিফটিং ঘটেছে কিনা। এটা হচ্ছে ডেলি মেনটেন্যান্সের মধ্যে পড়বে। আর একটা জিনিস হচ্ছে যে দেখতে হবে মোটরটার যে সেলটা, মানে মোটরের যে বডি পার্টটা, সেইটা কোনো অ্যাবনর্মালি হিট হয়ে যাচ্ছে কিনা। মানে ধরো গরমকাল হয়েছে, প্রচুর তাপমাত্রা, সেই সময় মোটরের যে এই বাইরের যে সেলটা সেটা গরম হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মনে করো শীতকালে তো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কম, হয়তো 20°C থেকে কম। এখন সেই অবস্থায় যদি দেখো যে মোটরটা অ্যাবনর্মালি গরম হয়ে যাচ্ছে, মানে যখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা বাড়েনি অথচ মোটরটা এক্সেসিভলি গরম হচ্ছে, যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, যার কোনো ব্যাখ্যা নেই কি কারণে হচ্ছে, তখন কিন্তু ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখতে হবে। মানে ডেলি মেনটেন্যান্স যারা করছে, মানে ডেলি যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত থাকছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে ডেলি মনিটর করবে যে মোটরের বডিটা অ্যাবনর্মালি কোনো কারণে হিট হয়ে যাচ্ছে কিনা। যদি এরকম হয় সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে মোটরের মধ্যে কোনো জায়গায় কোনো জ্যাম হচ্ছে, হ্যাঁ, অথবা মোটরের ওয়াইন্ডিং এ কোনো প্রবলেম হচ্ছে, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করবে। তো সেই ব্যাপারগুলোকে অ্যাট দ্য আর্লিয়েস্ট আইডেন্টিফাই করবার জন্য ডেলি মেনটেন্যান্সের মধ্যে এটাকে মনিটরিং এ রাখতে হবে। তো এইগুলো হয়ে গেল আমাদের ডেলি মেনটেন্যান্সের মধ্যে পড়ছে অ্যাজ পার আইএস। এবারে আসছে আমাদের উইকলি মেনটেন্যান্স। উইকলি মেনটেন্যান্সের মধ্যে কি কি থাকবে না, চেক বেল্ট টেনশন। মানে মোটরের যে বেল্ট ড্রাইভ থাকে, মোটরের যে বেল্ট ড্রাইভ সিস্টেমটা থাকে, সেই বেল্ট ড্রাইভের মধ্যে টেনশন কিরকম আছে, বেল্ট ড্রাইভ সিস্টেম অফ মোটর। দেখো মোটরের যে বেল্ট ড্রাইভ সিস্টেম, এটা তোমরা দেখতে পাচ্ছ একটা মোটর আছে, মোটরের এই সঙ্গে দেখো এখানে একটা বেল্ট সিস্টেম লাগানো আছে, এই যে বেল্ট, এটা একটা বেল্ট। এই যে বেল্ট ড্রাইভ সিস্টেম, এই বেল্টের টেনশনটা কিরকম আছে এটা উইকলি দেখতে হবে। এরকম বেল্ট ড্রাইভ যদি থাকে, মোটরের এই বেল্টের টেনশন কত আছে সেটাকে উইকলি মনিটর করতে হবে। যদি দেখা যায় এই বেল্ট ড্রাইভের টেনশনটা খুব বেশি আছে, তাহলে ইমিডিয়েটলি সেটাকে রিডিউস করতে হবে, এবং যেখানে স্লিপ বিয়ারিং আছে সেখানে মোটরের যে স্টেটার এবং রোটর তাদের মধ্যে এয়ার গ্যাপ কতটা আছে, সেই এয়ার গ্যাপটাকে উইকলি মেনটেন্যান্সের মধ্যে মনিটর করতে হবে। মানে স্টেটার আর রোটরের মধ্যে তো একটা এয়ার গ্যাপ থাকে, সেই এয়ার গ্যাপটা যতটা থাকা উচিত তা আছে না সেটা থেকে বেড়ে কমে গেছে, ব্যাপারটাকে মনিটর করতে হবে। এটা উইকলি মেনটেন্যান্সের মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে ব্লো আউট দ্য ওয়াইন্ডিংস অফ প্রোটেক্টেড টাইপ মোটরস সিচুয়েটেড ইন দ্য ডাস্টি লোকেশনস। মানে যে সমস্ত মোটর খুব ডাস্টি, মানে যেখানে প্রচুর ধুলোবালি আছে, এরকম একটা এনভায়রনমেন্টে যে মোটরগুলো আছে, সেই মোটরের ওয়াইন্ডিং গুলোর মধ্যে ধুলোবালি জমা হয়ে মোটরের ওয়াইন্ডিং এর ইনসুলেশনসটাকে ড্যামেজ করতে পারে এবং মোটরেরও ক্ষতি করতে পারে। তাই উইকলি মেনটেন্যান্সের মধ্যে বলছে যে এই মোটরটা যখন এরকম কন্ডিশনে থাকবে, সেটার উপরে কিন্তু ব্লোয়ার চালিয়ে মোটরের ওয়াইন্ডিং গুলোকে পরিষ্কার করে দিতে হবে উইকলি। আর হচ্ছে যে সমস্ত মোটরকে ফ্রিকুয়েন্টলি স্টার্ট আর স্টপ করার দরকার হয়, ফ্রিকুয়েন্টলি স্টার্ট আর স্টপ করা মানে হচ্ছে মোটরটাকে যখনই স্টার্টিং করছি, আমরা জানি যে স্টার্টিং করবার সময় এক্সেসিভ কারেন্ট ড্র করে মোটরের স্টার্টিং কারেন্ট তো বেশি হয় অনেকটাই। তো এরকম যেখানে ফ্রিকুয়েন্টলি স্টার্টিং আর স্টপিং হচ্ছে, সেখানে কি হয় না, মোটরের যে কন্ট্যাক্টস গুলো থাকে, মানে মোটরকে তো কন্ট্যাক্টারের মাধ্যমে অন অফ করা হয়, তো সেই কন্ট্যাক্ট গুলো অপারেট করে, এবং এরকম একটা হাই কারেন্ট নিয়ে যখন কন্ট্যাক্টস গুলো অপারেট করছে, তখন স্বাভাবিকভাবেই কন্ট্যাক্ট গুলোর মধ্যে একটা বার্নিং এর সম্ভাবনা থেকে যাচ্ছে। এত বেশি কারেন্ট যেহেতু থাকছে, মোটরের কন্ট্যাক্ট গুলো এরকম ফ্রিকুয়েন্টলি অপারেট করলে পুড়ে যাওয়ার চান্সেস থাকছে। তো যে সমস্ত মোটর এরকম ফ্রিকুয়েন্টলি অন অফ হয়, তাদেরকে এরকম কন্ট্যাক্ট গুলোকে চেক করতে হবে, দেখতে হবে সেখানে কোথাও এরকম বার্নিং কিছু হয়েছে কিনা।
এবং যে সমস্ত জায়গায় এরকম অয়েল রিং লুব্রিকেটেড বিয়ারিং ইউজ করা হচ্ছে, মানে আগে যেটা আমি ডেলি মেনটেন্যান্সে বললাম যে লুব্রিকেটেড বিয়ারিং যেখানে ইউজ করা হয় সেখানে বিয়ারিং টেম্পারেচার মাপতে হবে, অয়েলটা যদি কমে গিয়ে থাকে ঢালতে হবে, ঠিকঠাক অপারেট করছে নাকি দেখতে হবে, এগুলো ডেলি দেখতে হবে। কিন্তু উইকলি যেটা আছে, উইকলি কি করতে হবে না, সেখানে হচ্ছে যে অয়েলটা, ওই অয়েল রিং লুব্রিকেটেড যে বিয়ারিং, সেখানে যে লুব্রিকেশন পারপাসে যে অয়েলটা আছে, যে তেলটা আছে, সেই তেলের মধ্যে যদি প্রচুর পরিমাণে ধুলো বা এরকম জমা হয়, নোংরা যদি পড়ে, তাহলে তো মোটরটার বিয়ারিং এর মধ্যেও সেগুলো ঢুকবে এবং তার ফলে মোটরের বিয়ারিংটা জ্যাম হয়ে যেতে পারে। তাই এই অয়েলের কন্ডিশনটাকে কিন্তু দেখতে হবে, মানে অয়েলের কালারটাকে দেখেই এটা বোঝা সম্ভব যে তার মধ্যে প্রচুর, তার যা নর্মাল কালার সেই কালার আছে না তার মধ্যে অনেক ধুলোবালি জমে একটা নোংরা রং কালার হয়ে গেছে, সেটা উইকলি মনিটর করতে হবে। মানে অয়েল রিং লুব্রিকেটেড যে বিয়ারিং তার ক্ষেত্রে এরকম সেটার চেম্বারটা খুলে সেখানে দেখতে হবে যে তার মধ্যে কোনো অ্যাবনর্মাল ডাস্ট ইত্যাদি জমা হয়ে গেছে কিনা, যদি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। এই কাজগুলো হচ্ছে উইকলি মেনটেন্যান্সের মধ্যে পড়বে। এছাড়াও মোটরের ক্ষেত্রে আরো কিছু মেনটেন্যান্স আছে, যেমন হচ্ছে মান্থলি মেনটেন্যান্স, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি এবং ব্রেকডাউন মেনটেন্যান্সের জন্য কি কি করা দরকার। তো এইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম যে অ্যাজ পার আইএস 900 অফ দ্য ইয়ার 1992 সেই অনুযায়ী একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এই ধরনের মোটরগুলোর ক্ষেত্রে কি কি ধরনের মেনটেন্যান্স অ্যাক্টিভিটি করতে হয়। তার মধ্যে আমরা আজকে কি কি দেখলাম না, ডেইলি মেনটেন্যান্সের মধ্যে কি কি করবে আর উইকলি মেনটেন্যান্সের মধ্যে কি কি করবে। বাকিগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, আজকে যেটা বলা হলো এর মধ্যে কারোর কোনো সন্দেহ আছে বা ডাউট কিছু আছে যে পার্টগুলো আজকে ডিসকাস করা হয়েছে? গৌরব সেন, হ্যাঁ স্যার। বলো আজকে যেগুলো পড়ালাম তার মধ্যে টাইপ টেস্ট হিসাবে কি কি টেস্ট বলা হয়েছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে টাইপ টেস্ট কি কি বলেছি? স্যার টাইপ টেস্ট হচ্ছে সেই যেটা লক রোটর টেস্ট, না না, লক রোটর টেস্ট তো টাইপ টেস্ট নয়। স্যার ময়েশ্চার টেস্ট একটা, ময়েশ্চার ময়েশ্চার যেটা প্রুফনেস টেস্ট, ময়েশ্চার প্রুফনেস টেস্ট, এটাকে কি করা হয় অ্যাকচুয়ালি? একটা বদ্ধ ঘরের মধ্যে 42°C উষ্ণতায় আর হিউমিডিটি 90% রেখে পরে 24 ঘন্টার জন্য মোটরটাকে ফেলে রেখে দেওয়া হয়, তারপরে ওর ইনসুলেশন চেক করা হয়। ঠিক, এটা হয়ে গেল। আরেকটা টেস্ট বলো, আর কোনো টেস্ট যেটা টাইপ টেস্ট হিসাবে করা হয়? আর আর কেউ বলতে পারবে? অভিজিৎ? লিকেজ, স্যার লিকেজ কারেন্ট টেস্ট। লিকেজ কারেন্ট টেস্ট, লিকেজ কারেন্ট টেস্ট কিভাবে করা হয় বলো? লিকেজ কারেন্ট বলো, কত ভোল্টেজ দিতে হবে লিকেজ কারেন্ট টেস্টে? স্যার 1.1 গুণ করতে হবে যা রেটেড ভোল্টেজ তার সঙ্গে। হ্যাঁ, দিয়ে কোথায় লিকেজ কারেন্ট হচ্ছে চেক করব? লিকেজ কারেন্টটা হচ্ছে কোথা দিয়ে? মোটরের স্যার ওই তো ই দিয়ে, ওই বডি দিয়ে ইতে আর্থিং এ কি পরিমাণ কারেন্ট আছে সেটা মেজার করব। ঠিক, লিকেজ কারেন্টের ভ্যালু কত থেকে কম হতে হবে তবে পাস করবে এটা? স্যার 2.5 2.5 কি? মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থেকে কম হতে হবে তবে গিয়ে এটা পাস করবে। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা এগুলো বললাম। পরের দিনের ক্লাসে আমরা মেনটেন্যান্সের মধ্যে এই যে মডিউলটা, মডিউলের মধ্যে যেটা আরো মেনটেন্যান্স আছে 3.2, সেগুলো আমরা পরের দিনের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। তো এই টেস্ট ফর ওভারলোডিং টর্ক যেটা বললেন ওই রেফ্রিজারেশন টাইপ টেস্টে একই জিনিস? ওভারলোড, দু জায়গায় টর্কটাই দেখছি আমরা? হ্যাঁ টর্কটাই দিচ্ছি, মানে বেশি লোড দিচ্ছি মানে কি টর্কটাই বেশি হচ্ছে। এখন যেটা রেফ্রিজারেশন টাইপ মোটর সেখানে আমরা এটা অল্প সময়ের জন্য করছি না, এটা একটু বেশি সময় ধরে করছি। যেমন হচ্ছে কোনো কোনো রেফ্রিজারেশন মোটর যদি তার রেটিং 750 ওয়াটের থেকে বেশি হয়, তার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি সেটা যেন 1.25 টাইমস তার রেটেড টর্ক ক্যারি করতে পারে। কিন্তু মোমেন্টারিলি যে আমরা ওভারলোডগুলো চেক করছি সেটা কখন করছি, সেটা হচ্ছে আমরা এটা স্বল্প সময়ের জন্য করছি, 15 সেকেন্ড সময়ের জন্য করছি। সেগুলো কিন্তু সমস্ত টাইপের মোটরের ওপরই করছি। কিন্তু এই যেটা কন্টিনিউয়াস যে ওভারলোডের ব্যাপারটা, এটা টেস্ট কিন্তু রেফ্রিজারেশন টাইপ মোটরের ক্ষেত্রে স্পেশালি করা হচ্ছে।
আচ্ছা ঠিক আছে।